সুপ্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে এনআরবি টিভির সরাসরি আয়োজন বাংলা মেইল জার্নাল আপনার পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল হালিম মিয়া। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আমাদের সাথে কানে যুক্ত হয়েছেন ডক্টর মনোয়ারা বেগম। আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এভার কেয়ার হসপিটাল, যেটা সাবেক অ্যাপোলো হসপিটাল এর সিনিয়র কাউন্সিলর মনোবিজ্ঞানী আলিয়া ফিরদৌস আজাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা জানেন যে দীর্ঘ 2 মাস আমরা অনেকেই প্রায় সবাই ঘরবন্দি। অনেকের স্বপ্ন ভাঙার উপক্রম, কি হবে কি হতে পারে ভেবে কুলকিনারা পাওয়া যাচ্ছে না। অনেকেই ডোমেস্টিক ভায়োলেন্স ইতিমধ্যেই জড়িয়ে পড়ছেন। শিশুদের দীর্ঘদিন ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না, কঠিন হয়ে পড়ছে। পড়ালেখা, শিক্ষা জীবন আমাদের অনেকটাই অনলাইন এর দিকে আমরা ঝুঁকে পড়ছি। হাসপাতালে চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসার প্রায় নেই বললেই চলে। তো এরকম নানামুখী সমস্যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা এই সমস্ত দুর্যোগ আমরা পৃথিবীর অন্তত আমাদের জীবদ্দশায় আমরা কখনো দেখিনি। তো সবকিছু মিলিয়ে আমরা অনেকটা মানসিক যে সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেই সমস্যাগুলো এবং ভবিষ্যতে আমাদের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে আমরা কোন দিকে যাচ্ছে এবং তার কি অবয়ব হতে পারে, এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমি প্রথমেই ডাক্তার মনোয়ারা বেগম আপনার কাছে যাই। প্রথমে আপনার সম্পর্কে একটু যদি বলেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু আমাদের দর্শকদেরকে একটু বলেন প্লিজ। প্রথমেই আমি শুভ রাত্রি জানাচ্ছি নর্থ আমেরিকার সবাইকে, এবং শুভ সকাল বাংলাদেশের সবাইকে যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং হালিম সাহেব, আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। তো আমি চিটাগাং মেডিকেল কলেজ থেকে পাশ করে আমেরিকা এসেছি 1975-এ, এবং এখানে আসার পরে আমি 4 বছরের একটা সাইকিয়াট্রি ট্রেনিং করেছি, এবং ওইটা করার পরে আমি আমেরিকান বোর্ড অফ সাইকিয়াট্রি এবং নিউরোলজি থেকে আমি ডিপ্লোমেট অফ সাইকিয়াট্রি পজিশন পেয়েছি। এরপরে আবার আমি ট্রেনিং নিয়েছি সাইকো অ্যানালিসিসে, এবং আই এম এ সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েট বাই দ্য আমেরিকান একাডেমি অফ সাইকো অ্যানালিসিস। আমি রেসিডেন্সি পাশ করার পরে আমি 30 বছর একটা নিউ ইয়র্ক স্টেট সাইকিয়াট্রিক হসপিটালে কাজ করেছি। ওখানে আমি কিছুদিন ছিলাম অ্যাটেন্ডিং সাইকিয়াট্রিস্ট, এরপরে ছিলাম মেডিকেল ডিরেক্টর। ওই পজিশনে আমি I supervised about 30 psychiatrists, and I was also a vice president of the medical staff organization. ওই অর্গানাইজেশনের মেইন ছিল to see the quality of care in the hospital. So I was involved with not only clinical care but also administrative aspect in the hospital. And I have been involved with our psychiatric society for many years. We have a very strong organization called American Psychiatric Association, and I have been a board member of that association for almost 30 years. And through this organization, I have done work to minimize the stigma of mental illness, because stigma is a big issue. People with mental illness do not seek treatment because they feel ashamed, and they feel prejudiced. People have prejudice against them. তো আমি সেইটা কমানোর জন্য, স্টিগমাটা কমানোর জন্য, through the psychiatric society, I have done screening in the shopping mall, in the street fair, in the colleges, and that has been one of my passion, to see that the mentally ill patients get treatment. And I also served a 2-year term in the district branch of the American Psychiatric Association. And currently I am serving as a president of our Chittagong Medical College Association of North America. I have been also involved with the the bipolar support group, which is run by actually
the people who suffer from bipolar illness and depression, and they need a medical advisor. For last several years, I have been advising them. So I have been attending their meetings and advising them how to run their groups. It's very amazing that people with mental illness, they are having groups, they're helping other people with mental illness. So I feel extremely proud of being part of that. And also I like to help, women of Bangladeshi culture, and I have been involved with that. I feel that if women are educated, then, the whole family can go up in the, society. So that's been another passion of mine. থ্যাংক ইউ। আপনার কাছে প্রিয় আসবো, কারণ আপনার কাছে আমাদের অনেক আলোচনার বিষয় রয়েছে। আমি শুধু একটু ঘুরে আসি। ঢাকা থেকে যুক্ত হয়েছেন আলিয়া ফিরদৌস আজাদ। আপনার পরিচয়টা যদি একটু দেন, এক সামান্য সংক্ষেপে যদি একটু ব্যাকগ্রাউন্ডে বলেন। আলিয়া ফিরদৌস আজাদ। আমি আলিয়া ফিরদৌস আজাদ। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি ক্লিনিক্যাল সাইকোলজি থেকে পাশ করেছি। অ্যাপোলো হসপিটাল, যেটা বর্তমানে এভার কেয়ার হসপিটাল নামটা চেঞ্জ হয়েছে, আমি ওখানে 10 বছর কাজ করছি সিনিয়র কাউন্সিলর হিসাবে। আমি ওখানকার কাউন্সেলিং ডিপার্টমেন্টের হেড হিসাবে কাজ করছি। আচ্ছা, ধন্যবাদ। মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি। আচ্ছা, ধন্যবাদ। তো ঠিক আছে, তো আমরা ফিরে আসবো। আমরা একটু ডাক্তার মনোয়ারা বেগমের কাছে যাই, জানতে চাই আমাদের দর্শকরা, আপনারা জানেন যে দর্শকরা এখানে কমেন্ট করছেন। যেমন একজন লিখেছেন যে প্রায় 4000 মানুষ অ্যারেস্ট হয়েছেন এই ডোমেস্টিক অ্যাবিউজ, ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য লন্ডনে, এবং রাশিয়াতেও এরকম অনেকে প্রবলেমে পড়ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। তো প্রথমে যদি আপনার কাছে জানতে চাই যে কোভিড-19 আসলে কি ধরনের মেন্টাল হেলথ সিচুয়েশন তৈরি করেছে বলে আপনি মনে করেন, এবং সেই বিশেষ করে আমাদের এখানে বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য, এই দীর্ঘদিন যাবৎ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে যে মানুষ, এটা তো মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যের বিরুদ্ধে। কেউ কেউ মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। বিশেষ করে কেউ কেউ বলছেন যে লোনলিনেস ক্যান বি এ বিগ সোর্স অফ স্ট্রেস। তো এই সম্পর্কে যদি একটু বলেন আপনি। জি, আসলে এই যে একটা আনসার্টেনিটি, অনিশ্চয়তা, এবং এই কোভিড-19টা একটা নতুন ভাইরাস। এটা হলো একটা, মানুষের এই ভাইরাসটার সঙ্গে পরিচিত নয়, সুতরাং আমাদের একটা ভীতি এবং একটা এনজাইটি ভিতরে ঢুকে গেছে, এবং এই এনজাইটি এবং ভীতির থেকে উই ফিল লট অফ স্ট্রেস, এবং সেই স্ট্রেস থেকে there could be so many different psychological symptoms. স্ট্রেস থেকে মানুষের ফিজিক্যাল সিমটম হতে পারে, সাইকোলজিক্যাল সিমটম হতে পারে, বিহেভিয়ারাল সিমটম হতে পারে। আপনি যেটা বললেন যে ডোমেস্টিক ভায়োলেন্সটা অনেক বেড়ে গিয়েছে, এটার কারণ হলো যে মানুষজন এখন ঘরের মধ্যে they are isolating themselves because that's what they have to do to protect themselves. কেননা আমরা এই ভাইরাসটা সম্পর্কে কিছুই জানি না, সো এটার একটা ফিয়ার আছে, এবং আমরা কোনো এভিডেন্স বেসড কোনো ট্রিটমেন্ট নাই, ভ্যাকসিন নাই। যেমন নিউ ইয়র্কে আমাদের অলমোস্ট 25,000 পিপল মারা গিয়েছে, এবং আপনার হোল ইউনাইটেড স্টেটসে 1.2 মিলিয়ন পিপল আর এফেক্টেড। তো এখন মানুষজন যখন, উই অল হ্যাভ আওয়ার ওন পার্সোনালিটি, এখন মানুষজন যখন ঘরে মধ্যে আবদ্ধ আছে, যাদের পার্সোনালিটি অলরেডি দে গেট ইজিলি ইরিটেবল, easily angry, they don't have a good relationship with their family members, children or spouse. So this stress can bring it out. They can become easily irritable, angry, and then fight with their family. So naturally, even in New York, the domestic violence went up by 30%, and suicide rate went up in Queens, New York, where the Bangladeshi population live, which area was affected very hard. There was the rate of suicide went high there. So the stress of being, so confined together
and having that predisposition of a personality that, you know, they were not getting along or they had that kind of vulnerability brings out the worst in people. So people have to be aware of this stress, and then they should seek help. There is always help. Like in New York State has a coronavirus mental health hotline, and I am actually volunteering for them. And in Florida, the Dhaka University Alumni Association has a coronavirus hotline also. It's called DOA hotline, and I'm also involved with that. So I don't know, মানে বাংলাদেশে কি আছে এরকম হটলাইন আছে কিনা, কিন্তু আমি জানি আপনি যেহেতু আছেন এখানে উপস্থিত, যে বাংলাদেশেও নিশ্চয়ই সাহায্য নেওয়া যায় যখন মানুষ, বাট দে হ্যাভ টু বি উইলিং। আমি যেটা আগে বলছিলাম যে আই ওয়ার্ক অন স্টিগমা, তো মানুষ যখন ওই স্টিগমাটাকে করে ওভারকাম করে যখন মানুষ সাহায্য নিবে, so people have to support each other, people have to recognize যে আমরা এখন এরকম একটা আইসোলেটেড অবস্থায় আছি, এই জন্য টেম্পারস আর ফ্লেয়ারিং, উই আর গেটিং অ্যাংরি, এবং এভরিবডি হ্যাজ টু রিয়েলাইজ দ্যাট এন্ড গিভ স্পেস টু ইচ আদার ইফ উই ক্যান। আই নো বাংলাদেশে এটা একটু হয়তো সম্ভব না, বিকজ উই লিভ ইন এ ভেরি ক্লোজ কোয়ার্টার, বাট as long as we know that this is very stressful situation, কেননা আমাদের জীবনে আমরা যে একটা মহামারী দেখবো আমরা কখনো সেটা ভাবিনি, এবং we are just in the middle of it, এবং আমরা দেখছি এত মানুষ মরে যাচ্ছে এবং মানুষের বিভিন্ন রকম সিমটম হচ্ছে। আমরা গত সপ্তাহে আমি একটা চিটাগাং মেডিকেল কলেজের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আমি একটা অনুষ্ঠান করেছিলাম। আমাদের এখানকার কিছু ডাক্তার স্পেশালিস্ট আর বাংলাদেশের কিছু স্পেশালিস্টকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, এবং ওদের কাছে শুনলাম যে অনেক রুগীরা এখন যখন হসপিটালে যায় বিভিন্ন ইলনেস নিয়ে, ওদেরকে হসপিটাল থেকে ফিরিয়ে দেওয়া হয় যে আপনারা এইটা কোভিড এর হসপিটাল না, আপনারা এখানে ভর্তি হতে পারবেন না। ওরা আরেকটা হসপিটালে যায়, তখন ওখানে বলে হ্যাঁ আপনি সাসপেক্টেড, আপনাকে ভর্তি করব না। সো আই হার্ড সাম পিপল আর জাস্ট ডাইং বিকজ দে আর নট গেটিং অ্যাডমিটেড। তো আমাদের সাজেশন ছিল আর কি, বাট দিস ইজ গভর্নমেন্ট ইস্যু, যে সব হসপিটালেই কোভিড পেশেন্ট ভর্তি করতে হবে, সো দ্যাট পিপল আর নট ডাইং। সো দ্যাট অলসো ক্রিয়েটস এনজাইটি। যদি মানুষের কোনো হার্ট প্রবলেম থাকে এবং সাডেনলি আপনার পেইন হচ্ছে চেস্টে, আপনি হয়তো ভয় পাবেন যে আমি কোথায় যাব এখন, কোথায় গেলে আমাকে ভর্তি করবে, কোন হসপিটালে গেলে হয়তো আমার আবার কোভিড ইনফেকশন হবে। সো there are a lot of those fear, lot of anxiety, lot of unknown is causing stress. But people have to realize that we have to ask for help. There is help, এবং willing to get help. ওইটা খুব ইম্পর্টেন্ট, willing to get help. তো এখানে একটি বিষয় আমরা জানতে চাইবো, যে আপনি যে হেল্পের কথা বলছেন, যে মানুষ অনেকেই জানে না যে ঠিক কখন তার হেল্পের দরকার, তো কখন একজন মানুষ সাহায্য বা পরামর্শ বা চিকিৎসার জন্য এগিয়ে আসবে বা উদ্যোগী হবেন। এই প্রশ্নটি আপনার কাছে আসবো, আপনার কাছে ফিরে। আমি শুধু একটু, যেহেতু আপনি বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন, তো আমি আলিয়া ফিরদৌস আজাদের কাছে যাব, যে আপা যে কথাটি বলছিলেন, বাংলাদেশের কি হটলাইন ওই রকম ব্যবস্থা আছে কিনা, আর আপনারা কি ধরনের পেশেন্টকে ডিল করছেন বা এই ধরনের, এই সম্পর্কে আপনাদের কি অবস্থা ওখানে, যদি একটু বলেন। আলিয়া ফিরদৌস আজাদ। বাংলাদেশে আসলে এনআইএমএইচ, যেটা ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউট, সেখানে কোভিড-19 পেশেন্টদেরকে যারা করোনা সংক্রমিত আছেন তাদেরকে হেল্প করার জন্য, মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য হটলাইনটা আছে। এবং শুধু সেখানেই না, আরো বেশ কিছু অর্গানাইজেশন আছে যেখানে কোভিড-19 এ যারা সংক্রমিত আছেন তাদেরকে হেল্প করা হয়। যেমন ঢাকা ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট আছে, সেখানেও অনলাইন সার্ভিস দেওয়া হচ্ছে। আপনার কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্ট আছে, সেখানেও অনলাইন সার্ভিসের ব্যবস্থা আছে। এবং ব্যক্তিগতভাবেও অনেকেই আছে, সাইকোলজিস্ট যারা আছেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, তারা কিন্তু করছেন অনলাইন সার্ভিসের জন্য। কারণ কোভিড-19 এ যারা আক্রান্ত আছেন বা সংক্রমিত ব্যক্তি আছেন, তাদের যেহেতু সামনাসামনি এটা যাওয়াটা সম্ভব হচ্ছে না। আর শুধু সংক্রমিত ব্যক্তি না, মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত হচ্ছে, অনেক বেশি ভয় পাচ্ছে যে আমার হলে বুঝে আমি মরেই যাই। যেমন আমি যে একটা হসপিটালে কাজ করি, এখানে কিছুক্ষণ আগে মনোয়ার আপা যে কথাটা বললেন যে হসপিটালে, এবং ভাই আপনিও বললেন হালিম ভাই, যে
হসপিটালে যে সাধারণ পেশেন্ট তারাও কিন্তু ভর্তি হতে ভয় পাচ্ছে, তাই না? সো আমি যেহেতু হসপিটালের সাথে কাছি, আমি ওখানে দেখছি যে মানুষ যদি নিজস্ব খুব বেশি ইমার্জেন্সি প্রবলেম না হয় তাহলে কিন্তু আসছে না, হসপিটালগুলো মোটামুটি খালিই যাচ্ছে। আমরাও যখন, আমি 2 দিন করে অফিস করছি, সো আমরা যখন কাজে যাচ্ছি দেখা যাচ্ছে তেমন কোনো পেশেন্ট নাই। সো এই রকম কন্ডিশন চলছে, কারণ মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আর ভয়টা তো আসলে একটা মৌলিক আবেগ। এখন এটা আতঙ্কের রূপ নিয়েছে অ্যাকচুয়ালি। যেমন একটা ইনফরমেশন পাচ্ছিলাম, একজন পেশেন্টই আমাকে শেয়ার করছিলেন যে আমার গিল্ট ফিলিংস হচ্ছে যে আমি যদি কোভিড পজিটিভ হই, এখন যারা মারা যাচ্ছে তারা কি দেখতেও মানুষ তুলে ধরছে, কিন্তু কেউ সোশ্যাল স্তরে নয়। এটা একটা রোগ, এটা একটা ভাইরাল রোগ, এটা এর আগেও তো অনেক ভাইরাস রোগ এসছে, তাই না? এটা তো কোনো পাপ নয়। তো মানুষ এভাবেও চিন্তা করছে। আর কিছুদিন আগে যখন জানাজা হওয়ার যে বিষয়টা ছিল, যে হচ্ছিল না, ফার্স্টের দিকে যারা মারা গিয়েছিলেন, এটা যে কতটা শকিং ছিল তাদের জন্য। বিশেষ করে আমরা একজন মুসলিম কান্ট্রি থেকে, আমাদের কনসেপ্টটাই কিন্তু ডিফারেন্ট, যে আমাদের জানাজা হবে না এটা মানাটা ভেরি টাফ। এখন তো একটু চেঞ্জ হয়েছে, এখন পিপি পরে জানাজার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। সো এই ধরনের ভয় হচ্ছে। ডাক্তার মনোয়ারা বেগম, আপনার কাছে যদি যে প্রশ্নটি রেখেছিলাম সেই প্রশ্নটার সাথে যদি আরেকটু বলেন যে স্ট্রেস, যে কথাটা বলছিলেন, স্ট্রেস, অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন, এগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কি এই তিনটা বিষয়ের মধ্যে? খুব একটা ভালো কোশ্চেন করেছেন আপনি। স্ট্রেসটা হলো আপনার যখন মানুষ আর কি ফিল করে দে আর নট ইন কন্ট্রোল, বুঝতে পারছেন? যেমন হঠাৎ করে একটা মহামারী এসে গেল এবং আমাদেরকে বলা হলো সোশ্যাল আইসোলেশন করতে হবে, গো টু ইউর হোম, স্টে দেয়ার। আমরা, আমাদের কাজ বন্ধ হয়ে গেল, তারপরে আমরা বাজার করতে যেতে পারছি না, এন্ড উই আর সো অ্যাফ্রেড। আমরা দেখছি চারিদিকে মানুষজন মারা যাচ্ছে। তো এটাতে ন্যাচারাল একটা স্ট্রেস হয়। আমাদের হিউম্যান বিংস, আল্লাহ আমাদেরকে যেভাবে বানিয়েছে, স্ট্রেসটা অনেক সময় প্রয়োজন টু প্রোটেক্ট আওয়ারসেলফ। কিন্তু স্ট্রেসটা যখন হাই লেভেলে চলে যায় তখন ইট ক্যান কজ লট অফ ইস্যুস। দেন ইট ক্যান কজ এনজাইটি, ইট ক্যান কজ ডিপ্রেশন, ইট ক্যান কজ ফিজিওলজিক্যাল প্রবলেম। যেমন আপনার ফিজিক্যাল সিমটম অফ স্ট্রেস হতে পারে হেডেক, ডায়রিয়া, tremors in the body, twitching muscle, and feeling like tense in the muscle. তারপরে বিহেভিয়ারাল হতে পারে, আগে যেটা বলছিলাম, হঠাৎ করে মানুষ রাগ হয়ে যাচ্ছে, ফাইট করছে কারোর সাথে, ব্লেম করছে কাউকে। ইমোশনাল হতে পারে এনজাইটি, সারাক্ষণ চিন্তা করছে। যেমন ধরেন সে হয়তো তার মাস্ক কাছে বা সে ঘরে থাকতে পারছে, তাও সে ভাবছে যে আমি মরে যাব, বা ভাবছে আমার বেঁচে থাকার আর প্রয়োজন নাই। হয়তো বলছে যে আই ফিল সো ডিপ্রেসড। এটা একটা বেশ বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এটা হলো বেশ বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা রিমোট ইনস্ট্রাকশন বা অনলাইন ইনস্ট্রাকশন এই পরিস্থিতিতে ডক্টর মনোয়ারা বেগম একটু স্যার, বোধহয় স্যার কি এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার এটা রিমোট বা অনলাইন ইনস্ট্রাকশন স্যার বোধহয় শুনতে পাচ্ছেন না। না, আমি শুনতে পাচ্ছেন না। আমি শুনতে পাচ্ছি স্যার। একটু আপনার কানেকশনটা ছিল না, আমরা ভাবছিলাম আপনার কানেকশনটা ছিল না, তো আপনার কথা শুনতে পাচ্ছিলাম না আমরা। তা আপনার কাছে 1 মিনিটের মধ্যে আমরা ফিরে আসবো স্যার, একটু যদি অপেক্ষা করেন। তো আমি যেটা বলছিলাম, তো মানুষের স্ট্রেস থেকে বেশি যখন স্ট্রেসটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়, ইট ক্যান কজ এনজাইটি, ডিপ্রেশন। তো তখন ডিপ্রেশন হলে হয় কি, মানুষ দে স্টার্ট টু হ্যাভ ফিল হোপলেস, হেল্পলেস। তখন সামটাইমস দে ক্যান ইভেন হ্যাভ সুইসাইডাল আইডিয়াস। যেমন রিসেন্টলি আমাদের নিউ ইয়র্কে একজন প্রমিনেন্ট ইয়ার ডক্টর, 49 years old, she was the director of the emergency room. She was so overwhelmed by seeing the number of deaths that she became very depressed. But in her despair, she did not seek help. She's a doctor, but she
সুইসাইড, এবং আগে যেটা বলছিলাম সুইসাইড রেট হাই হয়ে যাচ্ছে। তো স্ট্রেসটা হলো ইট ক্যান কজ লট অফ আদার সিমটমস। তো আমাদের একটা কোপিং মেকানিজম আছে সবার। তো আমরা সাম পিপল আমরা কোপ করতে পারি ভালো, আমাদের যেমন এভরিবডি ট্রেড, আমরা কোপিং করতে পারি ভালো, আবার কেউ আমরা উই আর মোর ভালনারেবল, আমরা অত কোপিং মেকানিজম জানি না। যেমন আমাদের দেশে আমার বয়সী যারা, উই ওয়েন্ট থ্রু আদার ট্র্যাজেডিজ, আমাদের দেশে যুদ্ধ হয়েছে, আমরা যুদ্ধের মধ্য দিয়ে গিয়েছি, এবং উই ওয়ার হাইডিং from the Pakistani army so that they don't rape us, because I was a young girl at the time and I remember those days. কিন্তু we came through it. আমাদের লাইফে আমরা অনেক ট্র্যাজেডির ভিতর দিয়ে যাই, but if we have a coping mechanism then we can come out of it. কিন্তু অনেক মানুষ সেটা পারে না, they are more vulnerable, so we have to watch for those people, we have to give them support. আর যদি আপনি যেটা বললেন যে ইয়ে আছে, আলিয়া ফেরদৌস যেটা বললেন যে দেশে হেল্প আছে, দেশে যদি এখানে যেমন টেলিসাইকিয়াট্রি আর কি, এখন যেমন আমি সব ভার্চুয়ালি ট্রিটমেন্ট দিচ্ছি, এবং এখানে হটলাইন আছে, হটলাইনে কল করে হেল্প নেওয়া যায়। সুইসাইড হটলাইন আছে, নিউ ইয়র্ক স্টেট একটা করোনা ভাইরাস ক্রাইসিস মেন্টাল হেলথ হটলাইন করেছে, ওই নাম্বারে কল করলে দে ক্যান গেট হেল্প। এরকম বাংলাদেশে যদি এ ধরনের একটা কিছু করা যায়, দেন আই থিঙ্ক দ্যাট উড বি ভেরি হেল্পফুল। আর যদি মানুষ যদি জানে, ইফ দে নো দ্য ইনফরমেশন হোয়ার টু গো ফর হেল্প, এবং ফ্যামিলিরও সাপোর্ট দিতে হবে, যেটা আমি আগে বলেছিলাম স্টিগমার জন্য কিন্তু অনেকে সাহায্যটা নিতে চায় না, সেই স্টিগমাটাও আর কি ন্যাশনাল লেভেলে আস্তে আস্তে অ্যাওয়ারনেস রিচ করে ওইটা কমাতে হবে। আলিয়া ফেরদৌস আজাদ, ডাক্তার মনোয়ার বেগম যে কথাগুলো বলছিলেন, আপনি কি কিছু সংযুক্ত করবেন কিনা এখানে? যে মানুষজন এখন যে কোভিড-19 যারা আক্রান্ত বা সংক্রমিত আছেন বা যারা ভয় পাচ্ছেন যে হতে পারে আমাদের, তো তাদের মধ্যে তো স্ট্রেস লেভেলটা অনেক বেড়ে গেছে, কারণ তারা যে কোনো সময় এই বিষয়টাতে যখন পড়ে যেতে পারে, এটা তো আসলে একটা আতঙ্কের বিষয়। যেমন আমরাও যখন হসপিটালে কাজ করতে যাই, আমরা বিভিন্ন প্রোটেকশন নিয়ে যাই, তো প্রোটেকশন শট নেওয়া পরেও আমরাও কিন্তু ভয় পাই যে কোন জায়গায় হাত দিব, কোন জায়গা থেকে ভাইরাসটা চলে আসতে পারে। তো এই ভয়টা সবার মধ্যে ঢুকে গেছে। আরেকটা বিষয় যেটা হয়েছে যে মানুষজন যেহেতু বাসায় কিছুটা বন্দি আমি বলবো না, কারণ মানুষজন প্রয়োজনে বড় কিছু স্বার্থে বাসায় আছে, লকডাউন অবস্থায় বা কোয়ারেন্টাইন অবস্থায়, তো তাদের স্ট্রেস লেভেলটা হাই হচ্ছে, ডিপ্রেশনটা হচ্ছে, কারো কারো ক্ষেত্রে প্যানিক অ্যাটাকের সমস্যাগুলো দেখা যাচ্ছে, যেমন মনোয়ারা আপা কিছুক্ষণ আগে কথাগুলো বললেন। এবং বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ প্রবলেম ফেস করছি, কারণ বাচ্চাদেরকে তো বড়রাই ডিল করছে, তো বড়রাই যদি শান্ত থাকতে না পারে, তারা বাচ্চাদেরকে কি করে পারবে? আর ইকোনমির ব্যবস্থাটা তো আমরা দেখছি ধস নামছে, তাই না? প্রত্যেকটা অফিসেই সবাই একটা অনিশ্চয়তার মধ্যে ঢুকে গেছি ইকোনমির বিষয়টা নিয়ে। তো এটাও কিন্তু ব্যাক অফ আওয়ার মাইন্ড আছে যে আমরা কি করে সার্ভাইভ করব কিছুদিন পরে, বা এই যে ভয়, সেটার তো অবশ্যই অ্যাজ এ সাইকোলজিস্ট, অ্যাজ এ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমি তো বলবো এটা সাপোর্ট ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই সাপোর্টটা যদি এখন না নেওয়া হয়, সেটা টেলি কাউন্সিলিং হতে পারে, অথবা সামনাসামনি তো নেওয়ার সুযোগ এখন খুব কম, এবং এটা সেফও না। হ্যাঁ, পজিটিভ ভাবে তারা সার্ভাইভ করতে পারবে। যেমন বাংলাদেশের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া থেকে খবর পেয়েছি যে আপনার ঘরের ভেতরে অস্থিরতা, বা ঘরের ভেতরের যে অস্থিরতা, বা একটা খুনও হয়েছে, সেটা শুনেছিলাম, একটা মার্ডারও হয়েছে। তো ভেতরে যে ইন্টারনালি যে কনফ্লিক্ট, সেটা কিন্তু বাড়ছে, পারিবারিক যে দ্বন্দ্ব সেটা বাড়ছে। কারণ হচ্ছে এতটা সময় মানুষজন একসাথে যে সময়গুলো কাটাচ্ছে, তারা কিন্তু খুব দৌড়ের উপরে থাকে, তাই না? বাইরে কাজ করে, 24 ঘন্টা দেখার যে অভ্যাস সেটা কিন্তু নাই। বিশেষ করে বাচ্চারা যেভাবে রিয়াক্ট করছে, সেই অভ্যাসটাও কিন্তু প্যারেন্টস এর নাই। যদি বাবা জব করেন, তাহলে বাবা বাইরে থাকেন, এখন বাচ্চাদের ভুলগুলো ধরছে। শোনা যাচ্ছে কথাগুলো? হ্যাঁ, শোনা যাচ্ছে, তো আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে।
সো ঠিক আছে। যেমন আমি বলছিলাম যে বাচ্চাদের মধ্যেও বাবা মায়ের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, প্লাস হাজবেন্ড ওয়াইফ যে কাপল, সে কনফ্লিক্টটা তো আছেই, সে আছে। সো এই অবস্থায় যদি কাউন্সিলিংটা নেওয়া সম্ভব হয় ওভার ফোনে, তাহলে অবশ্যই তারা সার্ভাইভ করার জন্য, পজিটিভ ওয়েতে সার্ভাইভ করার উপায়গুলো সেগুলো কিছুটা পাবে, এবং এই অবস্থাটাকে আমরা উতরে হয়তো একটা ভালো দিনের দিকে যেতে পারবো। কারণ আমরা তো অপেক্ষা করছি, সুন্দর দিন অবশ্যই আসবে, সবাই এটা আমরা বিশ্বাসও করি যে সুন্দর একটা সূর্য উঠবে এবং আমরা সেই দিনটা অবশ্যই উপভোগ করবো। অবশ্যই। ধন্যবাদ আপনাকে আলিয়া ফেরদৌস আজাদ। আমি ডক্টর মনোয়ারা আপার কাছে যাব। এই যে প্রভাব, যেটা যে এই মহামারীর প্রভাব, এটা কি দীর্ঘস্থায়ী হতে পারে বলে আপনি মনে করেন, এবং যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষের মানসিক শক্তি কিভাবে ঠিক রাখা যাবে যদি দীর্ঘস্থায়ী হয় বিষয়টা? সেক্ষেত্রে আমাদের শর্ট টার্ম এবং লং টার্ম কোনো পদক্ষেপ বা চিন্তা ভাবনার কোনো বিষয় আছে কিনা যদি একটু বলেন। আসলে এখন এটা বলা মুশকিল যে এটা লং টার্ম হবে কিনা, কেননা সায়েন্টিস্টরা তো বলছে যে যেহেতু আমাদের ভ্যাকসিন আসতে মিনিমাম 18 মান্থস লাগবে, তার থেকেও বেশি লাগতে পারে, এবং এখনো কোনো এভিডেন্স বেসড ট্রিটমেন্ট আসেনি। রিসেন্টলি রেমডেসিভির নামে একটা ওষুধের কথা বলা হচ্ছে, কিন্তু এই ওষুধটা এফডিএ জাস্ট ইয়ের বেসিসে আর কি দিচ্ছে কিছু হসপিটালকে, কিন্তু এখনো এটা আসলে থার্ড ফেজের থ্রুতে অ্যাপ্রোপ্রিয়েটলি যায়নি। তো এখন আমরা ভীষণ একটা অনিশ্চয়তার মধ্যে আছি। এখন আমেরিকায় বিভিন্ন স্টেট ওপেন করে দিচ্ছে আস্তে আস্তে, কিন্তু মানুষ খুবই ভয়ে ভীতিতে আছি আমরা, কেননা সায়েন্টিস্টরা বলছে যে আপনার অনেক বেশি আরো মানুষ এফেক্টেড হবে এবং অনেক বেশি আরো মানুষ মারা যাবে। তো এখন সেইটা যদি আমরা সায়েন্টিস্টদের কথা যদি আমরা মানি, এবং তাদের কথাই মানা উচিত, পলিটিশিয়ানদের কথা না মেনে, তাহলে আমাদের ধরে নিতে হবে মিনিমাম আরো 1 বছর আমরা এটার মধ্যে দিয়ে যাব, সেটা আমার ধারণা। যদি যেতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিভাবে আমাদের অবস্থা আমরা কিভাবে কন্ট্রোল করব? তো সেটা যদি যেতে হয় তাহলে আমাদের কতগুলো কোপিং মেকানিজম আর কি আপনার করতে হবে। তো কোপিং মেকানিজম আমি যেটা আগে বলেছিলাম, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কোপিং মেকানিজম। এখন ফার্স্ট যেটা হলো, আমি যেটা বলছিলাম যে স্ট্রেস থেকে এনজাইটি হতে পারে, ডিপ্রেশন হতে পারে। তা এখন প্রথমে মানুষের ভেবে নিতে হবে যে এই এনজাইটিটা, এটা একসেপ্ট করতে হবে যে এটা নর্মাল, কেননা এনজাইটিরও একটা পারপাস আছে কিন্তু লাইফে। যেমন ধরেন একটা মানুষ পরীক্ষা দিতে গেলে যদি একটু এনজাইটি না হয়, সে তো পড়ালেখা করবে না, সে ফেল করবে, বুঝছেন না? এখন যেহেতু এভরিথিং ইজ আউট অফ কন্ট্রোল, আমার কিছু এনজাইটি হতে পারে, তখন আমি কি করব? আই শুড টেক কন্ট্রোল, যে আমি কি কন্ট্রোল করতে পারি। যেমন আমি যখন বাইরে যাব আমি মাস্ক পরে যাব, আমি যখন বাইরে থেকে আসব আমি হাতটা 20 সেকেন্ড ধোবো, তারপরে আমি চেষ্টা করব অনলাইনে, যারা পারে, যাদের ক্ষমতা আছে, অনলাইনে শপিংটা করব। কেউ যদি অসুস্থ থাকে আমরা তার থেকে দূরে থাকব, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং 6 ফিট যেটা বলছে আমরা ওইটা মেনটেন করব। এই যে কতগুলো জিনিস যেটা আমরা করতে পারবো, আমরা যদি সেটা করি এবং নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করি, ওইটা হলো একটা গুড কোপিং মেকানিজম। তারপরে আরেকটা জিনিস হলো, এই যে অনেক মানুষ হয়তো এখন সারা দিনই সব দেশেই টিভিটা চলছে, তো সারা দিন যদি কেউ টেলিভিশন দেখতে থাকে, ন্যাচারালি তাদের আরো বেশি এনজাইটি হবে। কেন টেলিভিশনের মধ্যে সারাক্ষণ বলা হচ্ছে এত করোনা ভাইরাস ইনফেকশন হয়েছে, এত মানুষ মারা যাচ্ছে, সো মেনি ডিফারেন্ট স্টোরিজ। তো টেলিভিশন ওয়াচিংটা মিনিমাইজ করতে হবে। আপনি যত মিনিমাম টাইম দেখতে পারেন দেখবেন, কিন্তু গুড সোর্সের থেকে শুনতে হবে নিউজটা। যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপর সিডিসি ইন আমেরিকা, এগুলো হলো গুড সোর্স। গুড সোর্স থেকে শুনলে আমরা সায়েন্টিফিক নিউজটা শুনবো এবং আমরা অত ভয় পাবো না যে দেয়ার ইজ সামথিং, সাম মেডিসিন ইজ অন দ্য পাইপলাইন, সামথিং ইজ কামিং আপ। আর আমরা যদি নিজেকে প্রোটেক্ট করি, আমি যেগুলো বললাম আগে, তাহলে আমরা এনজাইটিটা কিছুটা কমাতে পারবো। তারপরে আরো অনেক কিছু করার আছে, যেমন মানুষ যখন খুবই বেশি এনজাইটি ফিল করে, তখন
they have to take care of themselves. কেননা সেলফ কেয়ারটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু যেমন বেসিক জিনিস, আমরা যখন বেশি এনজাইটি হয়, অনেকে হয়তো খাওয়া বন্ধ করে দিচ্ছে, কেউ হয়তো বেশি খাচ্ছে, কেউ হয়তো ঘুমাচ্ছে না ঠিক মতো, কেউ হয়তো রাত 1টার সময় ঘুমাতে যাচ্ছে, সকাল 11টায় ঘুম থেকে উঠছে। এই যে কতগুলা বেনিয়ম হচ্ছে, এটাও কিন্তু মানুষকে খুব এফেক্ট করে। সুতরাং মানুষকে চিন্তা করতে হবে যে উই নিড স্ট্রাকচার ইন লাইফ। আমাদের ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, নিজেকে হাইড্রেট করতে হবে, যাতে আমাদের ইমিউন সিস্টেমটা ভালো থাকে। কেননা যে কোনো রোগ ইমিউন সিস্টেমটা যখন হয়ে যায়, উইক হয়ে যায়। সুতরাং এই বেসিক নিড গুলা চিন্তা করতে হবে আপনার, যে আমি ঠিক মতো খাচ্ছি কিনা, ঠিক মতো ঘুমাচ্ছি কিনা, নিজে টেক কেয়ার করছি কিনা। এই যে আমরা বাইরে যেতে পারছি না, সো হোয়াট, আমরা ঘরের মধ্যে বসেও কিন্তু আমরা নানান রকম এক্সারসাইজ করতে পারি, ইয়োগা করতে পারি এনজাইটি কমানোর জন্য, মেডিটেশন করতে পারি। আপনার এইসবের জন্য কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না, জিমে যেতে হয় না। আমরা ব্রিদিং এক্সারসাইজ করতে পারি। যেমন আপনার একটা সিম্পল ব্রিদিং, আপনি 4 সেকেন্ড ধরে ইউ ব্রিদ ইন, হোল্ড ইট ফর 7 সেকেন্ড, ব্রিদ আউট ফর 8 সেকেন্ড। এটা যদি 4 বার কেউ করে, ন্যাচারালি তার একটা রিল্যাক্সেশন হয়ে যায় বডিতে। তারপরে আরেকটা হলো প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন। আপনার মাসলকে আপনি টাইট করবেন, 5 সেকেন্ড ধরে রাখবেন, আস্তে আস্তে ওটা রিল্যাক্স করে দিবেন। এগুলো হলো কোপিং মেকানিজম, এগুলো করতে হবে। তারপরে আপনার আরেকটা জিনিস করতে হবে যে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং করছি বলেই উই ডোন্ট হ্যাভ টু বি ইমোশনালি ডিস্টেন্ট। এখন আমরা যে ইয়েতে আছি, সায়েন্টিফিক টাইমে আছি, সো মেনি থিংস অ্যাভেলেবল। যেমন আমরা এখন, আপনি টরন্টোতে, একজন বাংলাদেশে, আরেকজন, আপনারা 2জন টরন্টোতে, আমরা কথা বলছি, বাংলাদেশ থেকে অনেকে দেখছে। সো উই আর রিয়েলি ইন এ টেকনোলজিক্যাল এজ, যেখানে আমরা সবার সাথে কানেক্টেড হতে পারি বাই ফেস টাইম, বাই টেলিফোন, বাই স্কাইপ। সো উই শুড কানেক্ট উইথ ইচ আদার। আমাদের যদি কেউ এল্ডারলি ফ্যামিলি থাকে, তাদের সাথে আমরা কথা বললাম। কেউ যদি একা থাকে, তাদেরকে কল দিলাম, তাদেরকে হেল্প করলাম। অনেক সময় হয় কি, আমরা যখন নিজেরটা চিন্তা না করে অন্য আরেকজনকে হেল্প করি, তখন কিন্তু আমাদের এনজাইটিটা অনেক কমে যায়। যেমন অনেক মানুষ এখন বাংলাদেশে, আমেরিকায় লট অফ আনএমপ্লয়মেন্ট, অনেক মানুষ তাদের চাকরি হারিয়ে ফেলেছে, এবং লট অফ ইকোনমিক ক্রাইসিস। আপনার যদি সামর্থ্য থাকে, তবে আপনি আরেকজনকে হেল্প করেন। আমাদের দেশে আমরা ছোটবেলায় পড়েছি যে ছেলে যখন কান্না করছিল যে তার জুতা নাই, তাকে বলা হয়েছিল দেখো তার পা নাই। সেরকম আমাদের চিন্তা করতে হবে যে আমরা যারা লাকি, আমাদের যাদের অনেক কিছুই আছে, আমরা যদি আরেকজনকে হেল্প করি, দ্যাট ইজ অলওয়েজ এ ভেরি গুড মেডিসিন। আরেকজনকে হেল্প করা, সেটা করতে হবে। তারপরে আরেকটা যেটা বলছিলাম আমি যে লোনলিনেসটা অ্যাভয়েড করার জন্য ইউ কল পিপল, ইউ গেট সাপোর্ট। তারপরে হলো আপনার অলসো ইউ ক্যান লুক এট ইট, এই যে সিচুয়েশনটা হয়েছে, এটাকে আমরা একটা অপরচুনিটি হিসেবেও ধরতে পারি। কেননা যে কোনো ক্রাইসিসে 2টা জিনিস হয়, একটা হলো ভেরি নেগেটিভ, আর একটা হলো পজিটিভ সাইড আছে। হোয়াট ইজ দ্য পজিটিভ? পজিটিভ হলো আমরা যখন ক্রাইসিস থেকে বের হয়ে আসি, উই আর স্ট্রঙ্গার, উই আর বেটার, উই আর কাইন্ডার। এখন আমি যদি আরেকজনকে হেল্প করি বিপদের সময়, মাই কাইন্ডনেস ইজ কামিং আউট। কিন্তু অনেকে হয়তো চাল চুরি করতেছে গরিবদেরকে না দিয়ে, দ্য ওয়ার্স্ট ইজ কামিং আউট। কিন্তু আমি বিশ্বাস করি হিউম্যানিটিতে যে বেশিরভাগ মানুষই আসলে ভালো। তো আমাদের ট্রাই করতে হবে মানুষকে হেল্প করার, এবং টেক ইট এজ এন অপরচুনিটি। যেমন আপনার যদি কোনোদিন ইচ্ছা থাকতো আপনি গান শিখবেন, ইউটিউবে এখন অনেক কিছু শেখা যায়। You can listen to good music, you can take a new instrument. কেউ যদি আপনার কবিতা লিখতে চায়, গল্প লিখতে চায়, বাঙালিরা তো আমরা জন্ম থেকেই কবি বলে সবাই, so we can start writing something. তো এগুলো আর কি আমাদের মাইন্ডটাকে ডাইভার্ট করতে হবে, so that we can take different opportunity of this crisis. And we have to realize. জি ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো। আমরা আলিয়া ফেরদৌস আজাদের কাছে যাব।
আমাদের ডাক্তার মনোয়ার আপা বলছিলেন যে ইমিউন সিস্টেমের কথা, যে এটা প্রায় আমরা শুনছি। তো এই ইমিউন সিস্টেম আমাদের শক্তিশালী করতে আসলে আমাদের কি করা উচিত? আপনাদের দুজনের কাছেই প্রশ্নটি থাকলো। তো আলিয়া ফিরদৌস আজাদ যদি যোগ করেন, এবং একই সাথে আপনি কি ধরনের রোগী ফেস করছেন বাংলাদেশে? ইমিউন সিস্টেম স্ট্রং করার আমরা কি করতে পারি? আচ্ছা, হ্যাঁ, আমি একটু বলি। আমি যেহেতু সাইকোলজিস্ট, তো ইমিউন সিস্টেমটা স্ট্রং করতে তো অবশ্যই আমাদের আপা অলরেডি বলছিলেন যে নিয়ম মানাটা দরকার, তাই না? যে রাতে ঘুমাচ্ছে, ঠিক মতো খাচ্ছেন না, তাহলে স্ট্রং থাকবে না। কিন্তু আমি সাইকোলজিস্ট, আমি একটু মানসিক দিকটা বলি, যে একটা মানুষ যদি অতিরিক্ত টেনশন করে, বা এটা খুব টেনশন আসাটা একটা মানুষ ভেতর থেকে আসবে, সে এটা কন্ট্রোল করতে পারবে না, সে ক্ষমতাটাও তার নাই, তাই না? কিন্তু সে চেষ্টা করতে পারে। প্রথমত আমি বাংলাদেশের প্রেক্ষিতে বলবো, আমরা যেহেতু ঘরে আটকে আছি, সো আমি বন্দি কথাটা উচ্চারণ করব না, কারণ বন্দি কথা বারবার বললে মানুষের মধ্যে একটা সাফোকেশন ফিলিংস হতে পারে। সো আমরা যেহেতু ঘরে আটকে আছি, সবচেয়ে প্রথম হচ্ছে কনসেপ্টটা চেঞ্জ করা দরকার, যে আমাদের চিন্তাধারা, যে আমরা আটকে নাই, আমাদের বাইরের বিশ্বটাই আটকে আছে, আমরা এখানে সেফ আছি, ভালো আছি, তাই না? তো আমরা যদি কনসেপ্ট পাল্টাতে পারি, তাহলে আমরা মোটামুটি একটু কি হয়ে যাব ঘরে থাকার জন্য। কারণ তৈরি না হলে আমাদের মধ্যে কিন্তু একটা ভেতর থেকে একটা অ্যাংজাইটি কাজ করে, বা একটা ভেতর থেকে একটা মনে হয় যে বের হই। সো এই যে একটা ভেতর থেকে অস্থিরতা, সেটা কমে আসবে। এটা হচ্ছে 1 নাম্বার আমি বলবো। 2 নাম্বার হচ্ছে যে আমাদের এখন মূল লক্ষ্যটা কি? আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা একটা বড় যে সমস্যাটায় পড়েছে, আমি বলতে পারি এটা একটা যুদ্ধ, আমরা এই যুদ্ধটা জয় করতে চাই। আমাদের কিন্তু মূল লক্ষ্য ওইটা। আমরা সংঘাত গুলো করছি, সেটা তুচ্ছ বিষয়, সেই তুচ্ছ বিষয়টাকে আমরা ওভারলুক করি, এবং আমরা যে বড় যুদ্ধটাতে হতে চাই সেটা আমরা নিবেশ। তাহলে যেটা হবে যে আমাদের মধ্যে একটা মানবিক গুণাবলী ভেতরে আসবে, যেটা আমরা বলে থাকি এমপ্যাথেটিক হওয়া বা সহমর্মিতা প্রকাশ করা। যেমন বাংলাদেশের যে বিল্ডিং এ থাকছে, তাকে হয়তো বের করে দিয়েছে বাড়িওয়ালা, কেন? কারণ হচ্ছে তার কোভিড হতে পারে, তিনি হসপিটালে যান, সেখানে কোভিড-19 আছে। এই যে ধরেন মানবিকতার বিষয়টা, আমি রিকোয়েস্ট করব যে আমরা সহমর্মী হই। আমি নিজেও কিন্তু এটাতে আক্রান্ত হতে পারি, এই বিষয়টা আমি মাথায় রাখি। তাহলে আমি বুঝবো যে সেই মানুষটা ভেতর থেকে কি ফিল করছে। সো মানবিক যদি আমরা হতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা বিষয়কে পজিটিভ ভাবে অবজার্ভ করতে পারবো, পজিটিভ ভাবে রিসিভ করতে পারবো। তখনই কিন্তু স্ট্রেস লেভেলটা অনেক বেশি কমে যাবে। আর আপা আরেকটা কথা বলছেন দানের বিষয়টা, হ্যাঁ, আমি হারিম ভাইয়ের কিছু পোস্ট থেকে দেখছিলাম, উনি খুব সুন্দর করে লিখেছিলেন যে আমরা যে ঈদ করব, সো অনেক মানুষ ঈদ করতে পারছে না। সো আমরা তো মানুষের মর্যাদাটা যদি ধরে রাখি, তাহলে আমাদের ভেতর থেকে অবশ্যই সেই মায়া, মমতা বা যে মানবিকতা, এটা বের হয়ে আসবে, যেটা স্ট্রেস লেভেল কমাবে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা ডক্টররাও বলে, মেডিসিনের ডক্টররাও এটা খুব বলে থাকে, যে এক্সারসাইজ। আপা বলছিলেন ব্রিদিং এক্সারসাইজের কথা, আমি পাশাপাশি এটাও বলবো যে সে যদি হাঁটা, যে ফ্ল্যাট সারফেসে হাঁটা, সেটা মেনটেন করে। কারণ বাংলাদেশের প্রেক্ষিতে যে হয় কি, প্রত্যেকটা বাসা বাড়িগুলো বেশ ছোট ছোট হয়, সো এখানে ভেতরে না হাঁটার স্পেসটা অনেক বেশি থাকে না। সো তারা যদি একটু বুদ্ধি করে কিছু ফার্নিচার সাইডে সরিয়ে একটু হাঁটতে পারেন, এটা কিন্তু স্ট্রেস লেভেল অনেক বেশি কমায়। এটা ইন্টারনাল মেডিসিনের ডক্টররাও কিন্তু প্রচুর বলে থাকেন যে আপনারা অবশ্যই ফ্ল্যাট সারফেসে হাঁটবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সাথে আবার যেটা ব্রিদিং রিল্যাক্সেশনের কথা বললেন, যে ডিপ ব্রেথ করা, এবং আরো আছে যেমন মাস্কুলার রিল্যাক্সেশন আছে, আমরা আবার বলে থাকি পিএমআর বা প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন, সেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে হতে পারে। একেবারে যে নিয়ম করে তাকে করতে হবে নেসেসারি, সে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেন ফুল বডির একটা ব্লাড সার্কুলেশন হয়, সেভাবে সে করতে পারে। এবং কাজে হেল্প করা, বাংলাদেশ এটা আমরা খুব সমস্যা দেখতে পাচ্ছি, যে যেহেতু পাচ্ছে না, সো কাজে যদি একজন মানুষের উপর এটা পড়ে যায়, তার কাছে কিন্তু তার খিটখিটে মেজাজ হওয়াটা তো স্বাভাবিক, তাই না? সো সবাই মিলে যদি কাজে একটু হেল্প করে, তাহলে একজনের উপর চাপটা পড়ে না, এবং যে ছোট বাচ্চাগুলো আছে তারা কিন্তু অনেক বেশি হয়তো তারা ভেতর থেকে দায়িত্ববোধটা জাগবে, তারা শিখছে, তাই না? আর যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে ভাইয়া, বাচ্চাদের উপরে অতিরিক্ত খবরদারি
পারছে তো, কারণ এতটা সময় ওদেরকে দেখা হচ্ছে না। আর বাবা মার মধ্যে একটা টেনশন থাকে, স্কুল বন্ধ, যখন স্কুলটা শুরু হবে তখন ওরা পারবে কিনা ঠিক মতো, তো ওরা পিছিয়ে গেল। এখন আমি বাবা মাদের একটা কথা বলবো যে ভয়ের কিছু নাই, কারণ আপনি একা নন। এই সমস্যাটা আমরা সবাই ফেস করছি, সারা বিশ্ব ফেস করছে, এটা বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম, তাই না? সো এই যে পিছিয়ে যাচ্ছে সে কিন্তু পেছাচ্ছে না, সবাই পেছাচ্ছে, একটু জাস্ট ডিলে হচ্ছে। যখন আবার স্কুল শুরু সে কিন্তু করে ফেলতে পারবে তার যতটুকু মেধা আছে। সো বাচ্চাদেরকে অতটা প্রেশার দেওয়ার কিছু নাই। হ্যাঁ, পড়ালেখার চর্চাটা তো অবশ্যই থাকবে, কিন্তু বাচ্চারা কিন্তু দেখে শেখে, বাচ্চাদের উপদেশ দিয়ে কিছু শেখানো যায় না। সো বাবা মাদের সবচেয়ে প্রথম মডেল হতে হবে তাদের ব্যবহারে, যে তারা যেন একে অপরের সাথে যদি জোরে কথা বলে, চিৎকার করে কথা বলে, সংঘাত তৈরি করছে, বাজে ভাষা ব্যবহার করছে, তাহলে বাচ্চারা ওটা তো দেখেই শিখে ফেলবে, তাই না? তারপরে আমি তো তাকে উপদেশ দিতে পারি না যে তুমি এই বকাটা কেন দিলা, ঠিক না? আমি নিজেই যদি ব্যবহার করি, এটা খুব বেশি খেয়াল রাখা দরকার যে আমার ব্যবহার যেন পজিটিভ হয়, যেটা আমি মডেল হিসাবে তাকে শেখাতে পারি যে হ্যাঁ তুমি এই ব্যবহার করো। তো এটা বলতে হবে না, সে নিজেই করবে। যেমন কিছু বিষয় বলি, এখন কিন্তু বিশ্বাসের কথাটা সবাইকে বলা হচ্ছে যে আপনারা কোন একটা বিষয়ে বিশ্বাস স্থাপন করেন, যেন মেডিটেশন যে হেল্পটা করে, যে আমাদেরকে বর্তমানে থাকতে হেল্প করে। সো আমরা অতিরিক্ত ভবিষ্যতে যাব না, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে ছবির ফ্রেমটা সেটা আমরা একটু ছোট করে নিব, এবং আমরা আমাদের মনোযোগ সেই জায়গাতে রাখবো যেটা আমাদের আমি শুনতে পাচ্ছি, এক মাস আমাকে কেউ শুনতে পাচ্ছে না, করতে থাকি, আমার স্ট্রেস লেভেলটা খুব বাড়বে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার ফিরে আসবো, বিশেষ করে আপনি বাচ্চাদের যে কথাটা বলছিলেন এই কথাটি আমাদের একটি প্রশ্ন আকারে ছিল, তো ভালো হয়েছে যে কথাটা চলে এসেছে। আমরা ডাক্তার মনোয়ার আপার কাছে যাই। মনোয়ার আপা, আপনি যদি এই বাচ্চাদের সাথে এবং বিশেষ করে বাচ্চা এবং সিনিয়রদের সাথে এই বিষয়গুলো, মানে কথাগুলো চলে এসেছে অলরেডি, বাট তবুও আমরা একটু, আপনি যদি এইভাবে চিন্তা করেন যে তাদের সাথে কি আমরা সবকিছু শেয়ার করতে পারি কিনা, এবং করলে কিভাবে সম্ভব এবং কতটুকু ইম্প্যাক্ট হতে পারে সেগুলো। বাচ্চাদের সাথে আপনার অবশ্যই শেয়ার করতে হবে, কেননা বাচ্চারা ওরা বুঝতে পারছে যে স্কুল বন্ধ, আমরা স্কুলে যাচ্ছি না, আমাদেরকে ঘরের ভিতরে থাকতে হচ্ছে। এটা বাচ্চাদের ভিতরে এনজাইটি ক্রিয়েট করছে। বাচ্চাদের এনজাইটিটা কিন্তু এক্সপ্রেশনটা ডিফারেন্ট ভাবে হয় বড়দের থেকে। বাচ্চারা সাধারণত একটু ইরিটেবল হয়ে যায়, কথাতেই একটু খিটখিটে হয়ে যায়, বা হয়তো খেতে চাইবে না, বা বাপ মার বেশি ন্যাওটা হয়ে যায়, অ্যাটেনশন চায় বেশি। তখন করতে হবে কি, ওদের বয়স অনুযায়ী বাচ্চাটাকে বুঝায় বলতে হবে যে আমরা এখন এরকম একটা, যেখানে একটা বড় একটা ইনফেকশন মানুষের ভিতরে ঢুকছে, এবং আমরা এটা থেকে রক্ষা পেতে পারি আমরা যদি মাস্ক পরি, আমরা যদি ঠিক মতো ভালো করে হাত ধুই, তো তোমরা এটা নিয়ে বেশি চিন্তা করবা না। বাপ মা কিন্তু তখন মানে নিজের এনজাইটিটা কন্ট্রোল করে বাচ্চাকে বলতে হবে, কেননা বাপ মা যদি এনসাস থাকে ওটা বলার সময়, তখন ওই এনজাইটিটা ইট উইল ট্রান্সমিট ইনটু দেয়ার চিলড্রেন। তো বাপ মাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, সবসময় ভাবতে হবে যে আমরা এই যে জিনিসগুলো আমি আগে বলেছি, হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, এগুলো আমরা করছি কেন? We are doing it to protect ourselves and our family and other people in the country. আমাদের সবার রেসপন্সিবিলিটি আছে, সেটা বাচ্চাদের মতো করে বাচ্চাকে বোঝাতে হবে যে আমরা যদি বাইরে যাই তোমাকেও একটা মাস্ক পরতে হবে, কেননা তুমি যদি মাস্ক না পরো তুমি অসুস্থ হতে পারো বা আরেকজন অসুস্থ হতে পারে। কিন্তু খুব বেশি বলার দরকার নাই বাচ্চাদেরকে, অল্প করে বলে। এবং এই সময়টা আমি যেটা আগে বলছিলাম, ক্রাইসিসটাকে অনেক সময় অপরচুনিটি হিসাবে নেওয়া যায়। তো বাচ্চাদেরকে একটু বেশি করে টাইম দেওয়া, এবং আজকাল নানান রকম গেম আছে কম্পিউটারে, বাচ্চাদের সাথে ওগুলা খেলা, সো দ্যাট ইউ ক্যান অকুপাই বাচ্চাদেরকে, ওদের সাথে একটু হোমওয়ার্কে বসা, ওদেরকে একটু টাইম দেওয়া। এটা করলে বাচ্চাদের এনজাইটিটা কমে যাবে। আমরা যদি মনে করি না ওদেরকে কিছু বলার দরকার নাই, ওইটা ঠিক না। ওদেরকে বলতে হবে, কিন্তু ওদের বয়স অনুযায়ী বলতে হবে, যাতে ওরা বুঝতে পারে। সেটাই আপনার কোশ্চেন ছিল না? জি জি, সেটাই আমাদের কোশ্চেন ছিল। এখন আরেকটি প্রশ্ন এসছে, যে সেটি হচ্ছে যে ফ্রন্টলাইন ওয়ার্কার যারা, স্বাস্থ্যকর্মী যারা, ডাক্তার এবং নার্স এবং অন্যান্য যারা
ফ্রন্ট লাইনে জি কাজ জি করছেন, তাদেরও তো একটা বিষয় রয়েছে, তাদের পরিবার রয়েছে, তারা জি চিন্তার জি মধ্যে আছেন। আমি ফেসবুকেও দেখেছি অনেক মায়েরা যাদের সন্তান ডাক্তার, তারা জি হাসপাতালে গিয়েছেন, মারা চিন্তিত আছেন। তো জি একটা ভীষণ স্ট্রেসফুল অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। তো তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কি হতে পারে, যে তারা কিভাবে ডিল করবে বিষয়গুলো? জি, এটা একটা রিয়েলি গুড কোশ্চেন। কেননা ফ্রন্ট লাইনে যারা কাজ করছে, খালি ডাক্তার না, আপনার ডাক্তার, নার্স, হসপিটালের আয়া, যারা ফুড প্রিপেয়ার করে তারা, তারপরে যারা অ্যাম্বুলেন্সে করে রুগীদেরকে নিয়ে আসে তারা, ইভেন যারা ক্লারিক্যাল কাজ করে বা সিকিউরিটিতে আছে যারা, মোট কথা হসপিটালের পুরা এমপ্লয়িরা, দে আর অল এফেক্টেড। এখন ডাক্তারদের তারা বেশি এফেক্টেড, কেননা ইভেন নিউ ইয়র্কেও হঠাৎ করে এত সিরিয়াসলি এত বেশি লোক ইনফেক্টেড হয়ে গেল যে হসপিটালস ওয়ার ওভারওয়েলমড। হসপিটালে বেড ছিল না, ইমার্জেন্সি রুম ইজ টোটালি ফিল্ড, মানুষজনকে ভেন্টিলেটরে দেওয়া হচ্ছে, আপনার আইসিইউ ফুল, পেশেন্টরা মারা যাচ্ছে। অনেক ডাক্তাররা যারা ইমার্জেন্সি রুমে কাজ করেছে হয়তো হোল ক্যারিয়ার, তারাও জীবনে এত ডেথ, এত রেট অফ ডেথ তারা দেখেনি। সো ইট ইজ ভেরি স্ট্রেসফুল। আরেকটা জিনিস স্ট্রেসফুল হলো যে উই ডোন্ট হ্যাভ এনাফ পিপিই, যেটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আর কি। তো আমাদের পরিমাণ মতো মাস্ক নেই। N95 মাস্ক যেটা সবচেয়ে ভালো, আপনার ইয়েটা ভাইরাসটা করে ড্রপলেটটা আটকাতে পারে বেস্ট, সেই মাস্কটা ইভেন নিউ ইয়র্কে পর্যন্ত অ্যাভেলেবল ছিল না, এবং বাংলাদেশের অবস্থা তো আরো করুণাময় আমি জানি। সুতরাং দে আর পুটিং, ডক্টরস আর ট্রেন টু সেভ লাইফ, কিন্তু ওরা যাচ্ছে ওখানে ওদের নিজের জীবনটাকে রিস্ক নিয়ে যাচ্ছে, যেহেতু ওরা প্রোটেক্ট করতে পারছে না নিজেকে। তারপরে অবশ্যই বাপ মা, আত্মীয় স্বজন চিন্তা পড়বে যে ও দে আর গেটিং এফেক্টেড। আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশি 4 জন ডাক্তার, উই লস্ট 4 doctors and I knew 3 of them, so we are all mourning. It is very very sad. কিন্তু ডাক্তাররা যেহেতু উই আর ট্রেন্ড টু হেল্প পিপল, টু সেভ লাইফ, দে আর স্টিল গোয়িং। এখন ওদের কি করতে হবে? ওদেরও আমি যেটা আগে বলেছিলাম, they also have to take care of their mental health, like we have to take care of our physical health and mental health. এখন যদি সেই ডাক্তারটা, আমি যেটা আগে বলেছিলাম কিছুক্ষণ আগে, যে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি হসপিটাল একটা প্রমিনেন্ট হসপিটাল, সেই হসপিটালে একটা ইমার্জেন্সি রুম এর ডিরেক্টর, she committed suicide. তো বুঝতে পারেন হাউ মাচ স্ট্রেস she went through. তো ডাক্তারদের কলিগকে দেখি যে হি ইজ very stressed, or maybe he lost his father or mother, because lot of colleagues of ours losing their family, so we give them support. এটার মধ্যে লজ্জার কিছু নাই। একটা নিউ ইয়র্ক টাইমস এ রিসেন্টলি একটা স্টোরি পড়ছিলাম, একটা নার্স বলছে যে এত স্ট্রেস, একটা রেসিডেন্ট মানে ট্রেনিং আর কি, ইন ট্রেনিং ডক্টর, under the mask he was crying, he was just trying to control himself, কিন্তু ওর কান্নাটা দেখে everybody felt they had permission to cry. তখন পুরা টিম, সব নার্সরা কান্না শুরু করলো, এবং that is good because you are relieving your stress. Right. তারপরে অনেক রোগীরা মারা যাচ্ছে উইদাউট ফ্যামিলি। তখন পেশেন্টরা, একটা নার্স বলছিল, before they intubated the patient, he had terror in his eyes. নার্সকে বলল, নার্স তুমি আমার হাতটা ধরে থাকো। সেই নার্সটা 12 ঘন্টা এই রোগীটার হাত ধরে বসেছিল। তখন তাকে রিপোর্টার জিজ্ঞেস করলো, weren't you afraid to catch the virus? বলে কি, yes, I was afraid, but I could not let him go because I saw the terror in his face and he has no family there. কেননা ফ্যামিলিকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু আপনি যে কোশ্চেনটা করেছিলেন, টু কাম ব্যাক টু দ্যাট, অবশ্যই এনজাইটি হবে ফ্যামিলি, ডাক্তারদের নিজেদের এনজাইটি হবে, টেনশন হবে। কি করতে হবে? গো ব্যাক টু দ্য সেম প্রিন্সিপাল, মাস্ক পরতে হবে ঠিক মতো। মাস্ক যদি হসপিটাল না দেয়, ইউ ক্যান রিফিউজ, যে মাই লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো,
কেননা we cannot lose our doctors. They are precious because if we lose them, who is going to take care of our patients? সেটা বুঝতে হবে আমাদের। তারপরে বুঝে আমাদের যদি স্ট্রেস হয়, we have to take care of ourselves. আমি যেটা আগে বলছিলাম, সিম্পল থিং, ব্রিদিং এক্সারসাইজ, ওটার জন্য কোনো টাইম লাগে না, ইউ ক্যান ওয়ার্ক অ্যান্ড ডু ইট। পট করে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করে দেওয়া যায়, আপনি কয়েকটা স্কোয়াটিং করে ফেলতে পারেন এক জায়গায় দাঁড়ায়, ইউ ক্যান ডু লিটল বিট জাম্পিং জ্যাক এক জায়গায় দাঁড়ায়। অনেক সময় হয় কি, ফিজিক্যাল কিছু করলে মেন্টাল স্ট্রেসটা অটোমেটিক্যালি কমে যায়। আর এই যে ইয়ে বলছিল যেটা আলিয়া ফেরদৌস, হাঁটা, ওটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমিও তো লকড ডাউন ঘরের মধ্যে 2 মাস, আমি যখনই একটু ওয়েদারটা ভালো থাকে মাস্কটা পরে সামনে একটু হেঁটে আসি, আমার বাড়ির সামনে ফ্রেশ এয়ার নিয়ে আসি, এন্ড আই লাইক ইট হোয়েন আই গো আউট। তখন একটু মনটা ফ্রেশ হয়, ভালো লাগে। এখন নিউ ইয়র্কে খুব সুন্দর ওয়েদার, এখন স্প্রিং, ফ্লাওয়ার্স অল অ্যারাউন্ড, তখন ভালো লাগে, মনটা হালকা হয় একটু। সুতরাং এইসব জিনিসগুলো করতে হবে। কাউকে দেখলে যে somebody is stressed, talking about dying or life isn't worth living, এই মহামারীতে আমি তো এমনি মরে যাব, আমি তার থেকে আমি আমার নিজের লাইফটা নিয়ে ফেলি, এগুলো যদি কেউ বলে, তখন তার সাথে কথা বলতে হবে, তাকে হেল্প করতে হবে, সাপোর্ট দিতে হবে, বলতে হবে যে তুমি ট্রিটমেন্ট নাও, দ্যাট দিস উইল বি ওভার। আলিয়া ফেরদৌস আগে যেটা বলছিলেন যে আমরা উই আর অল ইন দিস টুগেদার, আমরা কেন এটা করছি, এই যে সোশ্যাল আইসোলেশনটা, ঘরে থাকাটা, টু প্রোটেক্ট আওয়ার লাইফ অ্যান্ড টু প্রোটেক্ট আদার পিপল, এটা যদি আমরা একসেপ্ট করি যে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের বেঁচে থাকার জন্য, সেই জন্য আমরা এটা করছি। এবং আমাদের এটা ভেবে নিতে হবে যে ওয়ান ডে ইট উইল বি ওভার। যেমন আমরা যখন যুদ্ধ হচ্ছিল বাংলাদেশে 9 মাস ধরে, যখন আমরা যুদ্ধের মধ্যে ছিলাম, তখন আমার মনে হচ্ছিল, আমি তখন মেডিকেল কলেজে, আমার মনে হচ্ছিল যে ভিয়েতনামের মতো যুদ্ধটা চলতেই থাকবে, কোনোদিন শেষ হবে না। সেটাই। কিন্তু যুদ্ধটা তো শেষ হলো এবং উই কেম আউট অফ ইট, আমাদের স্বাধীন বাংলাদেশ এখন। সেরকম আমাদের ভাবতে হবে যে ওয়ান ডে দিস উইল বি ওভার এন্ড উই উইল হ্যাভ এ বেটার টুমরো, এভরিথিং উইল বি ব্লুমিং এন্ড উই উইল কাম আউট এজ স্ট্রঙ্গার নেশন, kinder people. That's the hope. We have to keep the hope. মানুষের যখন হোপটা হারায় ফেলে, তখন হোপলেসনেস থেকে অল দিস ডিপ্রেশন এগুলো বেড়ে যায়। আমাদের সাপোর্ট করতে হবে একজন একজনকে, কথা বলতে হবে, ডোন্ট বি অ্যাফ্রেড। ইফ ইউ সি ইউর ফ্রেন্ড ইজ স্যাড, আনহ্যাপি, টক টু হিম। বন্ধু, কি ব্যাপার, কেন মন খারাপ করছিস, কেন আয় তোর সাথে একটু কথা বলি। একটা সিম্পল জিনিস করলেও কিন্তু মানুষকে হেল্প করা যায়। জি, অনেক ধন্যবাদ। আলিয়া ফেরদৌস আজাদ, আপনি কি কিছু অ্যাড করবেন এটার সাথে, আপার সাথে? আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, তো আমি একটু শুধু অ্যাড করব। হ্যাঁ, আমি একটু বলবো, সেটা হচ্ছে আপাতত সম্পূর্ণটাই বলেন স্যার, ওইটাই যাব না। আমি শুধু এইটুকু বলবো যে কিছু থট চ্যালেঞ্জেরও দরকার আছে। যেমন ধরেন, আমরা যদি সঠিক ইনফরমেশন, যে অনলি 82% মানুষ, কিন্তু আপনার 82% মানুষ বিনা চিকিৎসাতেই বাসা থেকেই কোভিড-19 পজিটিভ হলেও সুস্থ হয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত আরেকটা যেটা বিষয়, যাদের হসপিটালাইজড হতে হচ্ছে, তাদের মধ্যে 2/3 মানুষ হয়তো কোনো মানে আইসিইউতে না, যে হয়তো ওয়ার্ডে থেকেই সুস্থ করা। সো এই ধরনের ইনফরমেশন গুলো আছে, যেগুলো আমাদের অর্গানাইজেশন দিয়ে থাকে, যে স্বাস্থ্য বিধি গুলো দিয়ে থাকে, এগুলো যদি অনেক কমে যাবে, আমরা এটা মোকাবেলা পাবো। ভালো একটা সূর্য দেখবো, যেটা আপা বললেন যে ছিল, আমরা তো জিতেছি, তাই না? অনেক অনেক ধন্যবাদ। শেষ নেই। সো আমরা নিশ্চয়ই সেই স্বাধীনতা অবশ্যই পাবো, যেটা আমরা এখন ঘরে আটকে থেকে পাচ্ছি না। আপনাদেরও ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। খুবই খুশি যে ডাক্তার মনোয়ারা আপা, আপনি এবং আলিয়া ফেরদৌস আজাদ ঢাকা থেকে আপনাদের মূল্যবান কথা আমরা শুনছিলাম। তো আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শক যারা দেখছিলেন এবং শুনছিলেন, এই ধরনের পরিস্থিতি আমাদেরকে ওভারকাম করতে হবে।
তো আপনার একটি কথা বলেছেন যেটি খুবই গুরুত্বপূর্ণ, সব কথাই গুরুত্বপূর্ণ। একটি বিষয় আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে, বিশেষ করে যে আমরা বেশি, বেশি তথ্য, বিশেষ করে টেলিভিশন এবং এগুলো জি, আমাদের বেশি, বেশি যত দেখবো আমরা তত আমরা পাজল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জি, জি, তারপরে আমাদের এক্সারসাইজের কথা বললেন আপনি, ফিজিক্যাল এক্সারসাইজ এবং ব্রিদিং এবং অন্যান্য এক্সারসাইজের কথা বললেন। এবং আলিয়া ফেরদৌস আজাদ আপনি যে কথাগুলো বললেন, আমরা আশা করি সবকিছু আমরা মেনে চলার চেষ্টা করব। আশা করি অবশ্যই আমরা এই পরিস্থিতি থেকে খুব শীঘ্রই আমরা মুক্তি পাবো। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি আমাদের সাথে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।